তো স্কুল সার্ভিস কমিশনের গেজেট প্রকাশের পর থেকে শুরু করে এছাড়াও আগে আগে আমরা দেখছি 2016 সালের এই রিক্রুটমেন্ট নিয়ে একটা বিরাট জটিল প্রসেস ছিল। একটা আইনি জটিলতা ছিল, প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট। এই পুরো প্রসেস একটা যেন বলতে গেলে আজ সমুদ্র হিমাচলের মতো, উত্তর থেকে শুরু দক্ষিণ পর্যন্ত এর বিস্তার। সমস্ত জার্নিটাকে কমপ্লিট করে অবশেষে নতুন নিয়োগের বা একটা ফ্রেশ রিক্রুটমেন্টের জাজমেন্ট 3 এপ্রিল 2025 এবং 17 এপ্রিল 2025। তো এই থ্রু আউট দ্য জার্নি, এই জার্নিতে যে মানুষটা একদম শুরু থেকে এই সমস্ত আইনি সিস্টেমের মধ্যে থেকেছেন এবং কার্য পরিচালনা করেছেন, সেই বিখ্যাত আইনজীবী, আমাদের রাজ্যের অন্যতম সেরা আইনজীবী ফিরদৌস শামীম স্যার আজকে আমাদের সাথে রয়েছেন। স্যারকে এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। স্যার, আজকে এতটা মূল্যবান ধন্যবাদ সময় ধন্যবাদ। দিয়ে আপনি এসেছেন। আশা করি স্যার আমরা আজকে একটা প্রোডাক্টিভ আলোচনা করতে পারবো এসএলএসটি নিয়ে, যেটা নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে। নতুন পুরনো একটা দ্বন্দ্ব এরকম একাধিক বিষয়ের মধ্যে চলে আসছে। তার মধ্যে স্যার এই গেজেটে একাধিক লুফল, এই পুরো জিনিসটি নিয়ে আবার চ্যালেঞ্জ হাইকোর্টে হয়েছে। তো একদম শুরুতে স্যার আপনার কাছে আমরা যেটা নিয়ে যাব সেটা হচ্ছে এই 2016 এবং 2016 পরবর্তী যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট গুলোর মধ্যে স্যার একটা কোথাও দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে এই পরীক্ষা জাজমেন্ট কপিতে বলা আছে ফ্রেশ রিক্রুটমেন্ট আর ফ্রেশ সিলেকশন। আমরা দেখলাম যে 3 তারিখের রায়ে আমরা দেখলাম যে ফ্রেশ সিলেকশন, তারপরে 17 তারিখের মিসলেনিয়াস মামলাতে আমরা দেখলাম যে ফ্রেশ রিক্রুটমেন্ট। এই দুটো টার্মের ক্ষেত্রে স্যার একটা দোলাচল এবং তাই নিয়ে বিভিন্ন কনফিউশন চারিদিকে। তো ক্যান্ডিডেটরা বুঝতে পারছে না যে কারা এই পরীক্ষার জন্য যোগ্য, কারা বসতে পারবে। তার মধ্যে স্যার বিভিন্ন জায়গা থেকে অ্যানাউন্সমেন্টও হয়েছে যে যারাই যোগ্য তারাই বসতে পারবে। এখানে স্যার কোথাও একটা মনে হচ্ছে যে নতুন ক্যান্ডিডেটরা তারাও তো যোগ্য, তারাও কি তাহলে বসতে পারবে? আর গেজেটে স্যার ওপেন টু অল করে দেওয়া হয়েছে, এটা নিয়ে একটা ডাউট তৈরি হচ্ছে। তো আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন। না, দেখুন, এখনো পর্যন্ত যা নোটিফিকেশন এবং যা রুল, এই দুটোকে যদি আপনি কনজয়েন্টলি পড়েন তাহলে সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন সকলে মানে কারা? রাইট স্যার। তাহলে কি টেন্টেডরাও? মানে প্রথম প্রশ্ন, সকলে মানে কারা? কারণ হচ্ছে এখানে আপনি যদি নোটিফিকেশনটা দেখেন তাহলে টেন্টেডদের নিয়ে অ্যাজ সাচ কিছু বলা হয়নি। রাইট স্যার, আপনি বলা যদি হয়নি। নোটিফিকেশনে প্রথম লাইন, 3টে লাইন পড়েন তাহলে দেখবেন লেখা আছে। প্রথমে তো ওই নোটিফিকেশনের বোল্ড আকারে যা লেখা আছে, তারপরে 3টে লাইন ওই মেমো নাম্বারের নিচে, ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার such and such 3rd April 2025 read with order dated 7th April 2025 in MA number 709 of 2025 বলে এই নোটিফিকেশনটা শুরু করেছে। এখন এই নোটিফিকেশন এইটা বলার অর্থই হলো যে এই, এবং এটা না বললেও সুপ্রিম কোর্টের জাজমেন্ট আপনাকে মানতেই হবে। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না। এখন সরকার একটা রুল ফ্রেম করলো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা একটা নোটিফিকেশন দিল। সেখানে তারা এই রায়ের কথা উল্লেখ করে সেকেন্ড প্যারাগ্রাফে বলছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি ক্লাস ক্লাস 19 রুলস 2025 এটা অ্যাপ্লিকেবল হবে সেটা বলে দিল। এই যে কথাবার্তা বলা, এই কথাবার্তার মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, আমি যদি সেকেন্ড প্যারাগ্রাফটা একবার পড়ি, দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9 and 10 in secondary and higher secondary school to the post of assistant teacher for classes 11 and 12 in higher secondary school in government aided sponsored secondary higher secondary school in West Bengal against the vacancies directed to be filled up by initiating fresh selection process and further vacancies as may be received and further vacancies, এখানে কিন্তু দেখবেন as may be received from the West Bengal Board of Secondary Education under West Bengal School Service Commission
হুম, সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ক্লাসেস 9-10 অ্যান্ড ক্লাসেস 11-12 রুলস 2025। অর্থাৎ ফার্দার ভ্যাকেন্সির সাপেক্ষেও এই নিয়োগটা। এখন এই ভ্যাকেন্সি পজিশন সাবসিকুয়েন্টলি দিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। হুম, ফলে এই যে ভ্যাকেন্সি পজিশন দিয়ে আগে 2016 সালের ভ্যাকেন্সির সঙ্গে ভ্যাকেন্সি অ্যাড করার ফলে খুব স্বাভাবিকভাবেই নতুনরা সেখানে চান্স পাবেন। কারণ হচ্ছে যদি সেই ভ্যাকেন্সিতেই পরীক্ষা হতো তাহলে 2016 সালের রিক্রুটমেন্টে যারা পরীক্ষার্থী ছিলেন শুধুমাত্র তারাই বসতে পারতেন, কিন্তু এখানে ভ্যাকেন্সি অ্যাড করে দিয়ে একটা জাম্বেল ডাক করে দিল। হুম, এইটা কলকাতা হাইকোর্ট তার জাজমেন্টেও বলেনি, সুপ্রিম কোর্টও বলেনি। কেন বলেনি তার পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যাবে কলকাতা হাইকোর্টের, আপনি যদি জাজমেন্টই পড়েন সেখান থেকে। সেখানে একদম 363 নম্বর প্যারাগ্রাফে আপনি সাব প্যারা 11 যদি পড়েন তাহলে পরিষ্কার হয়ে যাবে কোন ভ্যাকেন্সিতে নিতে হবে, কিভাবে নিতে হবে। এসএসসি শ্যাল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস ইন রেসপেক্ট দ্য declared vacancies involved in this selection process, preferably within a fortnight from the date of declaration of result of the ensuing election। অর্থাৎ ওকে, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিটাই নিয়োগ করতে বলেছিলেন, নতুন ভ্যাকেন্সি, ফার্দার ভ্যাকেন্সি নয়। বেশ। এবার সেটাই সেটাই দেখবেন সুপ্রিম কোর্ট সেটা আপহেল্ড করেছে, এবং সুপ্রিম কোর্টের কনক্লুশন পোর্শনে প্যারা 45 অনওয়ার্ডস সেটা পেয়ে যাবেন, এবং 49-এ স্পেসিফিকলি বলেছে the disabled candidate mentioned in the previous paragraph will be allowed to participate in the press selection process if required with age relaxation and other concessions. Similarly, other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটরা, in our opinion, such a direction would be fair and just, as it would allow this candidate to take part in the fresh selection process, which should now be initiated to fill the vacancies। ওকে, ফলে এই যে এই ক্যান্ডিডেটদের অ্যালাউ করা, ওই ভ্যাকেন্সি থেকেই আবার নেওয়া, এটা পরিষ্কার করে দিয়েছে যে ভ্যাকেন্সি সেটা কত হবে এবং কারা কারা পার্টিসিপেট করতে পারবে। দেখুন, নতুন ভ্যাকেন্সি যেগুলো অ্যারোজ হয়েছে সেখানে নতুনরা অবভিয়াসলি তাদেরকে দিতে হবে, সেখানে যারা যারা এলিজিবল তাদেরকেই দিতে হবে। কিন্তু 2016 সালের রিক্রুটমেন্ট যেটা, সেটা সর্বদাই 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়াটি সীমাবদ্ধ থাকা উচিত। এটা কেন উচিত? তার কারণ হচ্ছে 2016 সালের সিলেকশন প্রসেসটা, সেখানে টেন্টেড এবং আনটেন্টেড সেটা সেগ্রিগেশন করা যায়নি, তাই গোটা প্রসেসটা বাতিল হয়েছে। এই বাতিল হওয়া প্রসেসটি আবার কন্ডাক্ট করা হবে। এবার ধরুন তার বাইরে আরো 1 লাখ সিট ভ্যাকেন্সি আছে, সেখানে সবাই চান্স পাবে, নতুন পুরাতন যাদের যারা এলিজিবল হবে তারাই চান্স পাবে। হুম, 2016 সালের আপনাকে উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে যে ধরুন 2016 সালের এই রিক্রুটমেন্টে কারা ডিপ্রাইভড হয়েছিল। আমি যারা মামলা করেছে দেখবেন নতুন নোটিফিকেশন এবং নতুন রুল নিয়ে, তারা কারা? হুম, তারা সেখানকার বঞ্চিত চাকরি প্রার্থীরা ছিল, যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল। দুর্নীতি না হলে তারা তো চাকরি পেয়ে যেত। এখন যদি 2025-এর রুল অনুযায়ী তাদের নিয়োগ হয়, তাহলে তো প্রথমেই তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে 90 নম্বরের। ইভেন নতুন ছেলেদের জন্য এই একদম। রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যদি নিয়োগ হয়, নতুন আর একটি ছেলেও চাকরি পাবে না। একটি নতুন ছেলে যে শিক্ষক নয়, যে মানে পার্মানেন্ট টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার নয়, সে একটি ছেলেও চাকরি পাবে না। কেন? তার কারণ পরিষ্কার। যে কোনো বছরের আপনি যে কোনো সাবজেক্টের একটার মেরিট লিস্ট তুলে নিন, যে দেখুন প্রথম যে ক্যান্ডিডেট আর লাস্ট যে ক্যান্ডিডেট যাদের লিস্টে নাম আছে, তাদের নাম্বারের পার্থক্য দেখুন, 4 থেকে 5-এর বেশি পার্থক্য হবে না। একজন পার্মানেন্ট টিচার বা একজন কন্ট্রাকচুয়াল টিচার তিনি 10-এ 10 পাবেন যদি 5 বছর চাকরি করে চাকরি থাকেন। করেন। তাহলে তাহলে সেই পার্মানেন্ট টিচার বা কন্ট্রাকচুয়াল টিচারটি যদি 10-এ 10 পেয়ে যায়, তাহলে তিনি, তার সম্ভাবনাই বেশি। হুম, তাহলে গোটা লিস্ট ধরে তারাই থাকবে। কেন থাকবে? কারণ তারা 10-এ 10 পেয়ে গেছেন, তারা, তাদের জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা 100। আর অন্যান্য বেশ। পরীক্ষার্থী যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা ফ্রেশ বিএড ক্যান্ডিডেট, যারা ধরুন এবছর পাশ করেছে, গত বছর হুম, পাশ করেছে, তার আগের বছর পাশ করেছে, তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে 90 নম্বরের। তারা আর লিস্টে নামই উঠবে না। তাহলে কারা হবে? যে ধরুন নদিয়ায় ছিল যে শিক্ষক, সে বাড়ির কাছে
মুর্শিদাবাদের বাড়ির কাছে আসার জন্য সে আবার পরীক্ষায় বসবে, সেই পাবে। বা যারা ধরুন, এখন আমি শুনছিলাম দুদিন আগেই আমাকে এক মাস্টার মশাই, কামাল হোসেন, আপনি চেনেনও যাই হ্যাঁ না, হ্যাঁ, কামাল এবং স্যার। হয়তো হ্যাঁ, হুম, তিনি 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 আমায় বলছিলেন, এবং তিনি সম্ভবত ওই কোনো একটা ক্যামেরার সামনেও বলেছেন, কোনো একটা নিউজ পোর্টালের বা ইউটিউব পোর্টালের সামনেও বলেছেন যে এই যে কন্ট্রাকচুয়াল টিচার নিয়ে বাজারে একেবারে নেমে গেছে লোকজন, ঠিক। আর একটা একদম দুর্নীতির ঠিক পথ স্যার। প্রশস্ত হবে। ফলে টিচারই টিচার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে নতুনদের আর কোনো সুযোগ থাকবে না এই রুল যদি বলবৎ হয়। আমরা শুধুমাত্র নোটিফিকেশন চ্যালেঞ্জ করছি তা নয়, আমরা এই রুলটাকেও চ্যালেঞ্জ করছি, কারণ এটা ভায়োলেটিভ। Yes, আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন করছে। কেন? দেখবেন আপনি গোটা ভারতবর্ষব্যাপী যে কোনো টিচার রিক্রুটমেন্ট রুলস আপনি দেখে নিন। হেড টিচার, হেডমাস্টার অ্যাপয়েন্টমেন্ট সেটা আলাদা বিষয়, সেখানে এক্সপিরিয়েন্সের নাম্বার দিন আপনি, কোনো অসুবিধা নেই। যে একদমই। বেশি দিন শিক্ষকতা করেছে, সে হেড টিচার হিসেবে বা হেডমাস্টার হিসেবে, শিক্ষকতার পেশার ক্ষেত্রে বলছি, সে ওয়েটেজ পেতে পারে, কারণ সে তার অনেকদিন ধরে শিক্ষকতা করছেন, তার জন্য ওয়েটেজ পেয়ে তিনি একটা প্রমোশনাল পোস্ট পেলেন। কিন্তু হুম এন্ট্রি লেভেলে আপনি, এটা এটা তো এন্ট্রি লেভেল, হুম, ক্লাস 9 ক্লাস 9 একেবারে এন্ট্রি লেভেলে আপনি যদি অভিজ্ঞতার নাম্বার দেন, তাহলে তো টিচারই টিচার হবে। এটা এন্ট্রি লেভেল। ঠিক। এন্ট্রি লেভেলে কখনো এইভাবে নাম্বার দেওয়া যায় না। নাম্বার দিলে যেটা হবে, তাহলে ওই টিচাররাই টিচার হবে, আর টিচার পুলে আর নতুন কেউ আসতে পারবে না। একদমই ঠিক স্যার। ফলে এই যে সাধারণ বুদ্ধি, এটা আশা করি যে যারা রুল ফ্রেম করেছেন তাদের থাকা উচিত ছিল, সেটা আশা করেছিলাম, কিন্তু নেই, কি করব। ফলে চ্যালেঞ্জ করতে হয়েছে। যে ছেলেমেয়েরা চ্যালেঞ্জ করেছে তারা এসে প্রথম কথা যে স্যার আমাদের, আমরা তো বঞ্চিত হলাম, বঞ্চিত হওয়ার পরে আমরা আবার বঞ্চিত হব, আমাদের জন্য হুম নিয়োগ প্রক্রিয়াটি হবে 90 নম্বরের আর অন্যদের জন্য 100 নম্বরের। শুধু তাই না, আগের দেখবেন ওরাল ইন্টারভিউ ছিল 10, সেখানে ম্যানিপুলেশন হয়েছে। হুম, এখন ওরাল পুরো ইন্টারভিউ চেঞ্জ 10, করে দিয়েছে। লেকচার ডেমনস্ট্রেশন 10, তাহলে হুম, 10 10 20। সঙ্গে তাহলে এক্সপিরিয়েন্স 10। সেখানে হ্যাঁ, অবভিয়াসলি প্রায় টিচার এক্সপিরিয়েন্স 10। আপনি থাকতে হবে। আগের সঙ্গে আপনি যদি পাশাপাশি তুলনা করেন তাহলে কি দেখবেন? আগে ছিল রিটেন এক্সামিনেশন 55, সেটা হয়েছে 60। আগে ছিল একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড প্রফেশনাল 35। কোয়ালিফিকেশন 35, এখন হুম সেটা হয়েছে 10। আর হুম এখন পার্সোনালিটি, আগে ছিল পার্সোনালিটি টেস্ট 10, এখন হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10, ওরাল ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন 10। হুম আগে যে ইন্টারভিউ লিস্ট সেটা তৈরি হতো 90 নম্বরের উপর ভিত্তি করে, হুম, 1:1.4 রেশিওতে, অর্থাৎ 100 জনের সাপেক্ষে 140 জনকে ডাকতো। এখন ইন্টারভিউ লিস্ট তৈরি হবে 70 নম্বরের ভিত্তিতে। অর্থাৎ ইন্টারভিউ একবার ডাক পেলেন, ডাক পাওয়ার পরে তার পরের অংশটা সম্পূর্ণ স্বেচ্ছাধীন ক্ষমতা। 10 তো বেকার ছেলেরা তো পাবেই না, কারণ ওটা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নেই। আর এই 20-র মধ্যে সম্পূর্ণ আগে বুঝতে পারছেন যে ওরাল ইন্টারভিউ আগে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে ম্যানিপুলেশন হয়েছিল। এখন তো আগে 10 10-এ ম্যানিপুলেশন হতো, এখন 10 10 20 হয়ে গেছে। ফলে এই ঠিক। নাম্বারটা বেশি হয়েছে। বেশি নাম্বারে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, মানে যে, বুঝতেই পারছেন, যে হুম। পয়সা বেশি দেবে তার নাম্বার বেশি। আগে তো তাই হয়েছে, আর ওর স্যার আর একটা জিনিস ইন্টারভিউ পাশে। এখানে, হ্যাঁ এখানে স্যার একটা জিনিস আমি মেনশন করতে চাইবো যে ইন্টারভিউতে স্যার ভিডিওগ্রাফির একটা প্রশ্ন উঠছিল, সেটা কিন্তু আমরা গেজেটে কোথাও দেখতে পেলাম না। তো আপনাদের কি করা দাবি এটাও থাকবে যে একদম ইন্টারভিউ? অবশ্যই। আমি আমি প্রথম থেকে বলে আসছি তো, শুধু আজকে না, অনেক দিন আগে থেকেই সুপ্রিম কোর্ট বলছে যে ইন্টারভিউ গুলো, আমি ইভেন প্রাইমারিতে ইন্টারভিউ, এই দেখেন না এখন ইন ক্যামেরা করে, হুম এটা হুম, এটা এটা এমনি এমনি হয়নি। আমি একটা মামলা করেছিলাম, এবং আচ্ছা। সেই মামলায় আমার সাবমিশন ছিল। তারপরে সেই মামলায় সেই সময় যিনি বিচারপতি ছিলেন তিনি এফিডেভিট চেয়েছিলেন, তারপরে ভয়েই তখন ওই প্রাইমারিতে তখন ওই ক্যামেরার ব্যবস্থা করেন, লাস্ট ভিডিও যে রেকর্ডিং এর রিক্রুটমেন্টটা হলো। ব্যবস্থা করেন। হুম হুম হ্যাঁ হ্যাঁ, লাস্ট রিক্রুটমেন্ট। তো হুম, এমনি এমনি করেনি, মানে সেটা মামলা করার কারণেই হয়েছিল, কিন্তু মামলা হয়েছিল, তারপরে বিজ্ঞপ্তি এসেছিল, একেবারে ঠিক। নির্দিষ্টভাবে এই আদালত এফিডেভিট চেয়েছিল। তারপরে আমি আর্গুমেন্ট করেছিলাম, আমি এখন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট দেখে আর্গুমেন্ট করেছিলাম যে সেই সময়, আজ থেকে অনেক দিন আগে সুপ্রিম কোর্ট বলেছিল যে ইন্টারভিউ গুলো টেপ রেকর্ডেড সেই সময়, কারণ সেই সময় ভিডিও রেকর্ডিং এর সুযোগ ছিল না। আমি হুম হুম বিচারপতিকে সেই সময় বলেওছিলাম যে সেই সময় তো এত ভিডিওগ্রাফ এত উন্নত ছিল না, কিন্তু হুম সুপ্রিম কোর্ট বলছে যে টেপ রেকর্ডেড করাটা উচিত। হুম, অথচ দেখুন এখনো পর্যন্ত আমরা এতদিন পেরিয়ে গেছি সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পরে, এবং এতটা পথ পেরিয়ে এসেছি। এবং শুধু তাই নয়, টেকনোলজি এত ডেভেলপ করে গেছে, এখন লোকের হাতে হাতে মোবাইল, এখন তো ঠিক। ভিডিওগ্রাফ করা খুব সহজ।
এবং একদমই ভিডিওগ্রাফ তাই। করার পরে সেটাকে সংরক্ষণ করাও খুব সহজ, খুব স্বল্প জায়গা লাগে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন একটা ইন্টারভিউ এটা ভিডিওগ্রাফ হবে না উইথ সাউন্ড? আপনি ঠিক স্যার। আপনি আজকে দেখছেন বাড়িতে বাড়িতে লোকে সিসিটিভি লাগাচ্ছে, খুব স্বাভাবিক। আজকে একটা সিসিটিভির দাম কত? খুব স্বল্প। সেই তো, সিকিউরিটি ফলে পারপাস আজকে সবকিছু রেকর্ডেড সিকিউরিটি থাকে। পারপাস, হুম। বলে আজকের দিনে দাঁড়িয়ে আপনার ভিডিওগ্রাফ করা স্বচ্ছতার সাথে আমার, স্বচ্ছতার সাথে কয়েকটি কাজ। এক, আপনি যখন পরীক্ষাটি নেবেন ওএমআর শিটের একটি কার্বন কপি ছাত্রছাত্রীকে দিয়ে দেবেন। রাইট। কিছুদিন পরে মডেল অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করবেন। প্রত্যেকের ওএমআর শিটের কপি সংরক্ষণ করে রেখে দেবেন 20 বছর, ন্যূনতম 20, সেখানে 10 বছর করেছে দেখবেন 20 বছর করেনি। কারণ করেন। আরটিআই একটা 20 বছর বলা আছে, ন্যূনতম 20 বছর সংরক্ষণ করবেন। শুধু তাই না, সেই তারপরে তাদের নাম্বার গুলো আপলোড করে দেবেন ওয়েবসাইটে। প্রয়োজনে ওএমআর শিট আপলোড করে দিন, কোনো অসুবিধা নেই। আপনি তো ওএমআর শিট ট্রান্সপারেন্সি। আপলোড করাটা ট্রান্সপারেন্সি বজায় থাকবে। হুম। ফলে এই যে স্বচ্ছতার সাথে ওএমআর শিট আপলোড করে দেওয়া, নাম্বার আপলোড করে দেওয়া, অ্যান্সার কি আপলোড করে দেওয়া, নিজেরাই নিজেদের অ্যাসেসমেন্ট করে নেবেন, খুব খুব একটা অসুবিধা হবে না। ইভেন অনেক রাজ্যে দেখবেন এই যে নিয়োগ হয় শুধুমাত্র রিটেন এক্সামিনেশনের উপর ভিত্তি করে। রাইট স্যার। তবে আমি মনে করি রিটেন এবং একাডেমিক পারফরমেন্স উভয়ের অ্যাসেসমেন্ট হওয়া উচিত। আগে যেমন একাডেমিক পারফরমেন্স সেটা অ্যাসেসমেন্ট হতো একবারে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস, গ্র্যাজুয়েশন, হুম। পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড এর নাম্বারের উপর ভিত্তি করে। আর বর্তমানে সবকিছুতে। কি হবে, শুধুমাত্র শুধুমাত্র গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন, হুইচ এভার ইজ হায়ার, এইটার উপর ভিত্তি করে, অর্থাৎ একটা ছেলে মেয়ের যে একটা ওভারঅল মূল্যায়ন সেটা তো হচ্ছে না। তার হুম। ফলে কি হচ্ছে, একটি ছেলে রিটেন এক্সামিনেশন এবং শুধু গ্রাজুয়েশনের উপর ভিত্তি করে, এটা সঠিক হচ্ছে না। এবং শুধু তাই না, স্বেচ্ছাধীন ক্ষমতা বাড়িয়েছেন। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এই 10 নম্বর তো ছেলেমেয়েরা পাবেই না, উল্টে ওরাল ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন 10 10 20 করে দিয়েছেন। ফলে ছেলেমেয়েরা তারা বঞ্চিত হবেন। আর সুপ্রিম কোর্ট এই রায়ে তো বলেছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবেন না, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত লাগবে। আমরা তো বলছি যে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দিয়ে দিন, সেই হুম। লিস্টটা দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে না। যদি এই ছেলেমেয়েরা আবার এই পরীক্ষায় বসে তাহলে এই পরীক্ষার্থীও তো এই আবার কলুষিত হবে। ঠিক। এখানে করা উচিত ছিল কি রাজ্য সরকারের, 2016 সালের রিক্রুটমেন্ট, 2016 সালের রুল অনুযায়ী যারা 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল সেটা 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করা। আর হুম। আরেকটি নিয়োগ প্রক্রিয়া করা যেখানে সকলে বসতে পারবেন, সেটা লক্ষাধিক পদ ফাঁকা। এখন স্কুলগুলোতে লক্ষাধিক পদ ফাঁকা, ঠিক গ্রুপ সি, স্যার। গ্রুপ ডি, 9 10 11 কত পদ ফাঁকা। ফলে এখন স্যার। সেই পদে সকল সকলকে চান্স দিয়ে দিন। এবং শুধু তাই না, প্রত্যেককে সমান সুযোগ দিন, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে 10 নম্বর দিয়ে তাদেরকে বের করে দিলেন। এই এসএলএসটি, নিউ এসএলএসটির জন্য আন্দোলন করতে হয়েছে, আপনারা জানেন নিশ্চিতভাবে। আমি দুদিন আগেই একটি স্মরণ সভায় গেছিলাম। আপনারা জানেন যে এই নিউ এসএলএসটি নিয়ে যারা আন্দোলন করতো তাদের মধ্যে অগ্রণী সেনানী ছিল, আমি বলবো একেবারে অগ্রণী লিডারশিপ ছিল ইমরান হোসেন। তার মা হুম। গতকাল আমায় ফোন ইমরান হোসেন। করেছিলেন, ইমরান হোসেন। এবং সেই ইমরান, ইভেন আমি ওই নিউ এসএলএসটি নিয়ে এই যে ছেলেরা আন্দোলন করছে, আদালতে সেই সিট ইন ডেমনস্ট্রেশন অর্ডারটি আমার বের করে দেওয়া। আপনি দেখবেন সেই ইমরান হোসেন, এখনো আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন ইমরান হোসেনদের এই যে ওরা নিউ এসএলএসটি নিয়ে আন্দোলন করছে, ওটা আমি উম, সেই নির্দেশ বের করে দিয়েছিলাম যাতে তারা আন্দোলন করতে পারে, কারণ তাদের পুলিশ গিয়ে মেরে তুলে দিচ্ছিল। সেই ঠিক ইমরান স্যার। সে ইমরান হার্ট অ্যাটাকে মারা গেছে, আপনারা জানেন, সে মর্মান্তিক হুম। উম, রাইট স্যার। উম, আর সবচেয়ে কথাবার্তা বড় কথা স্যার, তার। আমরা দেখেছি স্যার এই 17 তারিখে যে মিসলেনিয়াস মামলার, সম্ভবত মিসলেনিয়াস মামলায় ছিল ওটা, মধ্যশিক্ষা পর্ষদের যে স্কুলে 31 তারিখ মিসলিনিয়াস পর্যন্ত। অ্যাপ্লিকেশন ছিল। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ছিল। তো ওটাতে স্যার রাজ্য সরকার অ্যাপ্লিকেশনের সময় এটা বলেছিলেন, আমি যেটা দেখেছিলাম, বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, যে আমাদের 30:1 যে আরটি অ্যাক্ট মেনে রেশিও মেনটেন হচ্ছে না, কেননা আমার স্কুলে টিচার নেই, তাই দয়া করে এই টিচারদেরকে একটু এক্সটেনশন দেওয়া হোক। তাহলে স্যার সেখানে দেখানো হয়েছিল যে 1 লাখের ওপরে ভ্যাকেন্সি, 1,26,000 সম্ভবত। তাহলে স্যার এই নতুন ভ্যাকেন্সি এই লাস্ট 10 ইয়ার্সে না হওয়ার ফলে মাত্র 18,000। এটা নিয়ে স্যার আপনি কি বলবেন? না দেখুন, আমি একটা কথা বলি, আমি মনে করি এই রাজ্যে প্রচুর শূন্য পদ রয়েছে। এবং নিউ এসএলএসটি শুধু নয়, নিউ এসএলএসটি তো বটেই, প্রতিটি দপ্তরে
প্রচুর শূন্য পদে নিয়োগের সুযোগ রয়েছে, শুধুমাত্র সরকার নিয়োগ দিচ্ছে না। আমার কাছে কালকেই একটি কর্পোরেশন থেকে কিছু পেনশনার তারা এসেছিলেন গতকালই। হুম। তাদের ওই মানে রোপা রুল ঠিক করে লাগু হয়নি, আর কিছুদিন পরে লাগু হয়েছে পেনশনারদের। তারা বলছিলেন আমরা এই সেই সময় তারা যখন সেই কর্পোরেশনে কাজ করতেন 3,000 কর্মী ছিলেন, 3,700 মতো। এখন সেই কর্মী সংখ্যা কমে এসে 700 হয়েছে। আমি এই হাওড়া হাওড়া কর্পোরেশনের কথা বলছি, স্থায়ী পদে। স্থায়ী পদ। অথচ সেখানে সেখানে অস্থায়ী পদে নিয়োগ হচ্ছে প্রতিদিন 8,000, 10,000, 5,000, 7,000-এর বিনিময়ে। অথচ স্থায়ী পদে নিয়োগ হচ্ছে না। ছেলে মেয়েদের বেসিক্যালি কম টাকা পেমেন্ট করে তাদেরকে খাটিয়ে নিচ্ছে, তাদের যৌবনটাকে শেষ করছে। ছেলে মেয়েদের স্থায়ী পদে নিয়োগ হচ্ছে না। তাহলে যদি আজকে ধরুন ওই কর্পোরেশনে যদি স্থায়ী পদে নিয়োগ হতো, কত কয়েক হাজার ছেলে মেয়ে সেখানে চাকরি পেতে পারতো। ঠিক। একদম ঠিক। কর্মীর সংখ্যা বাড়ার কথা, জনগণের সংখ্যা বাড়ছে, সেখানে কি করছে, কমে গেল। একইভাবে সমস্ত দপ্তর, স্কুলগুলোতে কত পরিমাণ শিক্ষক প্রয়োজন বলুন তো। পিটিআর রেশিও মেনটেন করার জন্য, ওই যে বললাম লক্ষাধিক, এই এই লক্ষাধিক তো স্যার। পদে নিউ এসএলএসটি হওয়া উচিত এই ছেলে মেয়েদের। দীর্ঘদিন ধরে লড়াই করছে এই শুধুমাত্র একটাই কারণে যে নতুন করে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হোক। যেমন ধরুন টেট, প্রাথমিক টেট, উচ্চ প্রাথমিক টেট বছরে অন্ততপক্ষে একটা। এই যে বলছেন পিটিআর রেশিও, এই পিটিআর রেশিও মেনটেন করা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে, 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রকে শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষা প্রদানের অর্থ কি? মানে যে যেমন ইচ্ছা তেমন শুধুমাত্র স্কুলে এলে শিক্ষা প্রদান হয়ে যায় তা তো নয়। স্কুলে কোয়ালিটি শিক্ষক থাকতে এডুকেশন। হবে, সঠিক মানের শিক্ষক থাকতে হবে। তার মানে কি, এই যে কোয়ালিটি এডুকেশন বলে সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কথাই বলছে। দেখুন, আইন কি বলুন তো, স্ট্রং কমন সেন্স, হ্যাঁ নিশ্চিতভাবে আইন আছে, সে আইন পড়াশোনা করতে হয়, আমি নিশ্চিত। কিন্তু সকলেই যে আইন বুঝবেন তার, কিন্তু এই যে আপনি বলেন কোয়ালিটি এডুকেশন, এটা হচ্ছে কমন সেন্স, স্ট্রং কমন কমন সেন্স। সেন্স। তাহলে তাহলে এই যে ধরুন কোয়ালিটি এডুকেশন দিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। তাহলে কোয়ালিটি এডুকেশন কে দিতে পারবে? কোয়ালিটি টিচার। আর ঠিক। টিচারই নেই, কোয়ালিটি টিচার তো পরের গল্প, টিচারই নেই। পিটিআর রেশিও তো মেনটেন করতে হবে। পিটিআর রেশিও যদি মেনটেন করতে হয় তাহলে প্রতি বছর শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে। না হলে শিক্ষা ব্যবস্থা সত্যি সত্যি রসাতলে যাবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে পিটিআর রেশিও সব থেকে খারাপ। আজকের দিনে দাঁড়িয়ে স্কুলগুলোর অবস্থা দেখুন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে বলছেন যে ঘন্টা বাজানোর লোক নেই, গ্রুপ সি গ্রুপ ডি কাউকেই ধরুন আর কাজ করার সুযোগ দেয়নি, যেহেতু সেখানে করাপশনের পার্সেন্টেজটা হায়ার। কিন্তু এই যে শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে না কেন, দীর্ঘদিন হয়নি কেন, এই প্রশ্ন কেউ তুলবেন না? 2016-র পর থেকে আজকে 2025, এতগুলো বছর কেটে গেল, কর্মী নিয়োগ হলো না কেন? অলমোস্ট 10 শিক্ষক ইয়ার্স। নিয়োগ হলো না কেন? ফলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তুলতে হবে। এবং এই যে বলছিলাম না এই ইমরানদের কথা, হুম। সৌরভ মুদুলিদের কথা, মানে তারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তারা চাইছে তার ছেলে মেয়েগুলো, উজ্জ্বল ছেলে মেয়ে, যারা আমার সঙ্গে এই এর স্মরণ সভায়, ইমরানের স্মরণ সভায় দেখা হলো, তাদের প্রত্যেকের সঙ্গে তারা সব ব্রাইট ছেলে মেয়ে। এই ব্রাইট ছেলে মেয়েরা মানে আজ থেকে তোমরা যারা সবাই আছো, তোমরাও আছো, অবশ্যই স্যার। তোমরা যারা ব্রাইট ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎটা নষ্ট। প্রতি বছর এসএসসি নাও, কে এই যে মিথ্যা কথা বলা হচ্ছিল যে স্কুল, এই যে আদালতে মামলা চলছে তাই আমরা নিয়োগ করতে পারছি না, এটা সর্বৈব মিথ্যা। এইটা আদালত একটু ক্লিয়ার যখন, করুন স্যার। হ্যাঁ। হ্যাঁ একদম সর্বৈব মিথ্যা। দুটো দুটো কথা সর্বৈব মিথ্যা। এক হচ্ছে ওবিসি মামলার জন্য নিয়োগ করা যাচ্ছে না, দ্বিতীয় হচ্ছে আদালতে আটকে রেখেছে তাই নিয়োগ করা, এই দুটো কথাই সর্বৈব মিথ্যা। শুধু তাই না, আপনার মনে থাকবে একসময়, আমি বিষয়টিকে একেবারেই পলিটিক্যাল করতে চাইছি না বা পলিটিক্যাল করিও না, দেখুন এক সময় বললেন যে আদালতের জন্য আমরা নিয়োগ দিতে পারছি না। যেই বললেন তারপরে আদালত চেয়ে পাঠালো যে আপনারা কোন কোন নিয়োগ আদালতের জন্য দিতে পারছেন না তার একটা এফিডেভিট দিন। হুম। একজন সেক্রেটারি, একজন সচিব, তিনি এফিডেভিট দিয়ে বললেন যে না, সব নিয়োগই দেওয়া যাচ্ছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন তো যে সর্বশেষ আপার প্রাইমারি টেট কবে হয়েছে? 2014 সাল 2015 অলমোস্ট সালে, স্যার। 15 15 সাল, সালে, 14 15। হুম। 15 সালে। হুম। তাহলে আজকে 2025 সাল, 10 বছর আপার প্রাইমারি টেট হয়নি।
ঠিক। তাহলে ভাবুন, সর্বশেষ আপার প্রাইমারি টেট হয়েছে 2015, আজকে 2025 সাল। সর্বশেষ নবম দশমে নিয়োগ হয়েছে 2016 সালে, আজকে 2025 সাল। একাদশ দশমে নিয়োগ হয়েছে 2016 সালে, আজকে 2025 সাল। স্কুলগুলোর অবস্থা ভাবছেন? ঠিক স্যার। শিক্ষকরা, প্রধান শিক্ষকরা এসে আমার কাছে রীতিমতো মানে মানে সে কান্নাকাটি করার মতো তাদের অবস্থা। অথচ নিয়োগ নেই, শিক্ষক নেই। আর ছেলে একদিকে স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে, অপরদিকে ছেলে মেয়েরা চাকরির অভাবে কান্নাকাটি করছে। মানে এই যে মানে বৈপরীত্য, একদিকে স্কুলে শিক্ষক নেই, অথচ শিক্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি তো এদের ঠিক স্যার। প্রত্যেকে, এরা প্রত্যেকে এলিজিবল ছেলে। আমি যদি প্রতি বছর এসএসসি হতো, এই ছেলে মেয়ে একজনও রাস্তায় ঘুরতো না। আপনি ভাবুন, এই যে ধরুন 10 বছরে, বেশি কিছু না, প্রতি বছর 10,000 করে যদি নিয়োগ হতো, 2016 থেকে আজকে 2025 সাল, আজকে 9 বছরে 90,000 নিয়োগ হতো মিনিমাম। ঠিক। আমি মিনিমাম। আমি একদম সর্বনিম্ন ধরলাম। আপনি যদি নবম দশমে 90,000, একাদশ দশমে 90,000, 1,80,000 মাস্টার মশাই নিয়োগ হতো। আপনি বলবেন যে অত হয়তো শূন্য পদ নেই। আরে আপনি বুঝতে পারছেন না যে শিক্ষক না থাকার জন্য স্কুলগুলো ধুঁকছে, তার ফলে স্কুলের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। আজকে যত ছেলেমেয়েরা মাধ্যমিকে তাদের নাম রেজিস্টার্ড করছে, সেই পরিমাণ ছেলে মেয়ে মাধ্যমিকে পরীক্ষায় অ্যাপিয়ার করছে না। করছে না। কেন এই অবস্থা তৈরি হচ্ছে? উচ্চ মাধ্যমিক শিক্ষার দেখলাম প্রতি স্যার এবার মানুষের 4.5 লাখ মাত্র, মানে একদম 5 লাখের সংখ্যা কাছাকাছি কমছে। ক্যান্ডিডেট। আগে 11 লাখ 12 লাখ উচ্চ মাধ্যমিক দিত। তাহলে এই যে শিক্ষার প্রতি, তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গে কি এমন হলো, শিক্ষার প্রতি অনীহা তৈরি হয়ে গেল? তা তো নয়। তাহলে একেবারে সমাজের প্রান্তিক সীমার ছেলে মেয়েরা শিক্ষাঙ্গনে আসছে না, কারণ কি? তার কারণ হচ্ছে শিক্ষক না থাকা, শিক্ষকের সংখ্যার অপতুলতা, এবং স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে তিলে তিলে ভেঙে দেওয়া হচ্ছে। দেখুন, আমি এটাকে মনে করি, আপনি যদি পশ্চিমবঙ্গের সর্বমোট এই এই যে শিক্ষা ব্যবস্থায় সঙ্গে সংশ্লিষ্ট সরকারি শিক্ষা ব্যবস্থা, আমি বেসরকারি কথা বলছি না, সর্বমোট সম্পদের পরিমাণ ভাবেন এবং দেখেন, তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ। আসল গল্পটা ওখানে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে তিলে তিলে ভাঙতে হবে। দেখুন, এই লড়াই আমি মনে করি না শুধুমাত্র এই দু একজন আইনজীবীর লড়াই, বা এই লড়াই মানে কিছু মানুষ যারা বঞ্চিত হয়েছে তাদের লড়াই। আমি মনে করি এই লড়াই পশ্চিমবঙ্গের আপামর জনগণের লড়াই। এবং এই লড়াইটা শুধুমাত্র আপনারা যারা লড়ছেন, যারা নিউ এসএলএসটির জন্য লড়ছেন, যারা ডিপ্রাইভ হয়েছেন, তারা যারা লড়ছেন, তারা ভাববেন না আপনারা শুধুমাত্র নিজেদের জন্য লড়ছেন, এই কথায় নিজেদের সীমাবদ্ধ রাখবেন না। কারণ এই লড়াই আপনাদের সমাজ তৈরির লড়াই, আগামী তৈরির লড়াই, ভবিষ্যতের লড়াই, আগামী প্রজন্মের লড়াই। আপনারা ভাবুন যে এই যে 2016 থেকে 2025-এ এই নিয়োগ না হওয়ার জন্য এই পরিমাণ ছাত্রছাত্রীর সংখ্যা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কমলো, কেন কমলো? এই প্রশ্নগুলো তো আমাদের নিজেদেরকে করতে হবে, আর তার অবশ্যই উত্তর স্যার। খোঁজার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি, যদি প্রতি বছর নিয়োগ হতো, সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ হতো, শিক্ষাকর্মী নিয়োগ হতো, এই দৈন্যদশা তৈরি হতো না শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কখনোই ছাত্রছাত্রীর সংখ্যা এইভাবে কমতো না। ঠিক স্যার। তাহলে স্যার এখন আমরা যে পজিশনে আছি, চ্যালেঞ্জ তো হয়েছে এই গেজেটের একদম। বিরুদ্ধে। হ্যাঁ, তাহলে স্যার লোবানা বা আপনার কি মনে হচ্ছে? মৌসুমীরা, এরা এরা হুম। দেখুন, আমার কাছে তারা এসেছিল, আমি লিড নিয়েছি, চ্যালেঞ্জ করেছি, আদালতে মামলা শুনবেন। আদালত হুম। ওপেন হবে 9 তারিখে। হুম। আদালতে মামলা মেনশন করব, আদালত শুনবেন, নিশ্চিতভাবেই শুনবেন আশা করি। এবং সেই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই আমাদের কথা বক্তব্য রাখবো। নিশ্চিতভাবে সরকার পক্ষ তাদের বক্তব্য রাখবেন, এসএসসি তাদের বক্তব্য রাখবেন, বোর্ড তাদের বক্তব্য রাখবেন। তারপর আদালত যা নির্দেশ দেবেন সেটা মেনে আমাদের সকলকেই মানতে হবে। সিঙ্গেল বেঞ্চ দেবেন, তারা তারা হয়তো আবার ডিভিশন বেঞ্চে যাবেন, তারপর আবার সুপ্রিম কোর্টে যাবেন। সেটা নিশ্চিতভাবেই তাদের যাওয়ার সুযোগ রয়েছে, বা যে যে কোনো পক্ষই, সে আমাদেরও যেতে হতে পারে, সেটা আমরা তার জন্য মেন্টালি প্রস্তুত। কিন্তু আমরা যে জিনিস চাইছিলাম, দেখুন, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, আপনি বলুন তো যুক্তিসঙ্গত ভাবে আপনার নিজেকে প্রশ্ন করে, এটা থাকা উচিত কি উচিত নয়? প্রায়র টিচিং আমি মনে করি এক্সপিরিয়েন্স। এটা থাকা থাকা উচিত নয়। যে কেউ বলবে, যে কেউ বলুন। যে কোনো সাধারণ মানুষ
যার কোনো বায়াসনেস নেই, তিনি বলবেন যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর থাকাটা অন্যায়, সমীচীন নয়। হুম। সমীচীন নয়। তার কারণ হুম। কি? কারণ আগে রেস শুরু হওয়ার আগে আপনি তাকে 10 নম্বরে অ্যাডভান্টেজিয়াস পিছিয়ে পজিশনে দিচ্ছেন। পৌঁছে দিচ্ছেন, হুম। একজনকে আগিয়ে দিচ্ছেন, একজনকে পিছিয়ে দিচ্ছেন, তাহলে এই যে রেস, অসম রেস তৈরি করছেন, এবং সেটা এন্ট্রি লেভেলে, সেটা একদম। কখনোই কাঙ্ক্ষিত নয়। দেখুন, এটা করে ওনারা হয়তো কেউ ভাবছেন যে বেসিক্যালি যারা টেন্টেড ছিল তাদেরকেই ঘুরপথে, লিস্টটা না বের করে ঘুরপথে হয়তো ঢুকিয়ে দেওয়া যাবে, সেটা সম্ভব নয়। আপনারা এটা বুঝুন যে সাংবিধানিক আদালত রায় প্রদানের পরে সেটিকে আপনি চতুরতা দিয়ে বাইপাস করে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। আদালতের নির্দিষ্ট রায় রয়েছে, সেই রায় পালন না হলে কিন্তু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়, এবং সেই জন্য এর সঙ্গে যেমন রিট পিটিশনের মাধ্যমে, যেহেতু একটা নিউ কজ অফ অ্যাকশন, রিট পিটিশনের মাধ্যমে যেমন চ্যালেঞ্জ করেছি, তার সঙ্গে কন্টেম্প নোটিশও দিয়েছি যাতে কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করা যায়। তার কারণ যে বিভিন্ন কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে, যেমন ধরেন একটা টেন্টেড ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত তাদের টাকা ফেরতের যে পদ্ধতি সেটা এখনো শুরু হুম। করেনি সরকার, শুরু করেন। সেটাও অন্যায়, সেটাও কন্টেম্পচুয়াস অ্যাক্ট। দেখুন, তাদেরকে তাদের তালিকা প্রকাশ করেনি। ইভেন ওএমআর শিট পাবলিকেশন, যেটা আমরা বারবার চাইছি যে ওএমআর শিট পাবলিশ হোক, যে 31 লক্ষ ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল, 31,21,000 মতো ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করেছিল, তাদের ওএমআর শিট পাবলিশ হোক, তাদের এটা কি ওএমআর স্যার শিট হবে? পাবলিশ হয়ে তারা মানে আপনার কি মনে হয় যে ওএমআর শিট কি পাবলিশ করবে, হওয়া উচিত, মিরর ইমেজ যেটা? হওয়া উচিত। না দেখুন, স্যার। হওয়া উচিত সেটা, হুম। আর স্যার এই সেটা করা উচিত। তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট রায় রয়েছে, সেটা হতেই হবে। আচ্ছা, ওএমআর পাবলিশ হয়ে যাওয়ার পরে কি কোনোভাবে কি আপনার মনে হয় যে রিভিউ পিটিশনে এই ওএমআর যদি পাবলিশ করে দেয় অথরিটি, তাহলে এই চাকরিগুলো বাঁচতে পারে? এরকম কি আপনার কোনো পসিবিলিটিস মনে হয়? দেখুন, রিভিউ, এই যে অ্যাপ্লিকেশন বলছেন, সেই রিভিউ অ্যাপ্লিকেশনের আর কোনো সারবত্তা আছে বলে আমি মনে করি না। আচ্ছা। দেখুন, একটি রায় হয়েছে, সেই রায়ের পরে একটি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন, সেখানে আবার নির্দেশ হয়েছে, সেই নির্দেশ পালন করা হয়ে গেছে, সেই নির্দেশ মোতাবেক স্কুলে যাচ্ছেন শিক্ষকরা, সেই নির্দেশ মোতাবেক নোটিফিকেশন, সেটা ঠিক ভুল যাই হোক নোটিফিকেশন হয়েছে, রুল ফ্রেমিং হয়ে গেছে। ফলে এই 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 যে সেই নির্দেশ মোতাবেক নোটিফিকেশনে দেখুন বলাই আছে, নির্দেশে, নোটিফিকেশনে যে এই নির্দেশ মোতাবেক হয়েছে, দাদা পালন হয়ে গেছে। পালনের পরে আর আবার পুনর্বিবেচনা বলা, একই সঙ্গে গ্রহণ হচ্ছে একই সঙ্গে বর্জন, সেটা তো হয় না, গ্রহণ আর বর্জন একসঙ্গে তো করা যায় না। ফলে রায়টিকে গ্রহণ করেছেন, নির্দেশটাকে গ্রহণ করেছেন, সেখানে আন্ডারটেকিং দিয়েছেন। তার ফলে এটা রিভিউটা কোনো সোনার পাথর বাটি না। দেখুন, রিভিউ নিয়ে অনেকেই হয়তো স্বপ্ন দেখছেন। দেখুন, এই মিথ্যা স্বপ্নগুলো আমরা প্রথম থেকেই বলছি আমি, যে দেখুন, এই মিথ্যা স্বপ্নগুলো দেখাবেন না। তার কারণ হচ্ছে মিথ্যা স্বপ্ন দেখিয়ে না এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরো অন্ধকারময় করছেন। যে ছেলেমেয়েরা ধরুন, বলা উচিত ছিল প্রথম দিন থেকে যেদিন রায় হয়েছে যে দেখুন, আপনারা পড়াশোনা শুরু করুন, যারা যোগ্য বিশ্বাস করি তারা পাবেন। এই সত্য কথাটা, সহজ সত্য কথাটা বললে এদের মনে মিথ্যা আশা আশা জাগতো না। এই ছেলেমেয়েরা যে সকলে যে আইন সম্পর্কে খুব প্রগাঢ় জ্ঞান থাকবে প্রতিটি মানুষের, তা তো নয়। ফলে আপনাদের কাছে যে যে সাধারণ যুক্তি, দেখুন সব কিছু সাধারণ যুক্তিতে যদি সমস্ত কিছু যা হয় সেটাই যদি আইন হয়। আমি এর আগে বললাম স্ট্রং কমন সেন্স, কিন্তু সব স্ট্রং কমন সেন্সই ল না। যে কথা বলছিলাম, যে রিভিউটা স্কোপ অত্যন্ত লিমিটেড এবং প্রায় নেই বললেই চলে। দেখুন, আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সহায়তা যে কেউ নিতে পারেন, রিভিউ করতেই পারেন। রিভিউ করার অর্থ এই নয় যে রিভিউটি অ্যালাউ হয়ে যাবে, বা দেখুন সেটা নিয়ে প্রত্যাশা করবেন যে পরীক্ষায় প্রস্তুতি নেবেন না। আমি যারা যারা পরীক্ষার প্রস্তুতি না নিয়ে রিভিউ এর আশায় বসে আছেন বা অন্যান্য কাজকর্ম করছেন, তাদের আমি প্রত্যেককেই বলবো যে আপনারা এই পরীক্ষার প্রস্তুতি নিন। নিশ্চিতভাবে আপনারা আন্দোলন সংগ্রাম সবই করুন, কিন্তু তার সঙ্গে পরীক্ষার প্রস্তুতিও নিন। আপনারা আপনাদের মতো করে করুন, কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিন। তাদেরকে বলবো, তার কারণ হচ্ছে সামনে যেহেতু পরীক্ষা, খুব বেশি দিন দেরি নেই, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। রাইট। 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে কমপ্লিট করতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। ফলে সেই নির্দেশ মোতাবেকই কমপ্লিট করতে হবে। কারণ সেটা যদি না করেন তাহলে কিন্তু ওই নির্দেশনামাটিও কিন্তু অল্টার্ড হয়ে যাবে, মানে সেই আচ্ছা, নির্দেশনামাটি কিন্তু ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজিশন হবে। ফলে এই দুটো সেক্ষেত্রে কি কথাই হতে কিন্তু পারে স্যার? সেখানে নির্দেশে বলাই আছে। ফলে এই যে 31শে মের মধ্যে যে নোটিফিকেশন, ওই নির্দেশনামা মোতাবেকই, এবং হুম। সেটা যদি না করতো তাহলে এই নির্দেশ, সেটা ভ্যাকেট হয়ে যেত এবং কস্ট ইম্পোজ হতো। ফলে সেটা থেকেই বাঁচার জন্য, এবং তার সঙ্গে আদালত অবমাননা তো অবশ্যই হতো।
ফলে এই সমস্ত বিষয়গুলোকে বুঝে আপনারা নিশ্চিতভাবে ডিসিশন নেবেন। আমি আশা করি সকলে যারা বঞ্চিত হয়েছেন, যারা যোগ্য, যারা মেধাবী, তারা প্রত্যেকেই আশা করব যে তারা তাদের মেধার ভিত্তিতে সুযোগ পাবেন, এবং সমান সুযোগের যে অধিকার সংবিধান আমাদের প্রত্যেক নাগরিককে দিয়েছে, প্রতিটি ভারতীয় নাগরিককে, সেটি সুরক্ষিত হবে। তবে এই যে নোটিফিকেশন হয়েছে তার মাধ্যমে তো হবে না, ফলে সেই নোটিফিকেশন খুব স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ হয়েছে। আদালত যে নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করতে বাধ্য থাকবেন। তবে এই যে বারবার ছেলে মেয়েদের এই আদালতে আসতে হচ্ছে প্রশাসনিক অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় প্রশাসনের কাছ থেকে। কারণ ভারতবর্ষের প্রতিটি নাগরিক, ভারতবর্ষের যে কোনো প্রশাসন, সে রাজ্য প্রশাসন হতে পারে, কেন্দ্র প্রশাসন হতে পারে, সেগুলো তৈরি করেন তাদের প্রত্যাশা নিয়ে, বছর বছর ভোট দিয়ে নির্বাচিত করে। তাদের প্রত্যাশা পূরণ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, তো স্যার এবার একটা পয়েন্ট একটু আমরা যদি পিছিয়ে যাই আলোচনাতে, তাহলে স্যার দেখবো যে আপনি যেটা বললেন স্যার, যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল 41 এবং 49 যে সেকশনটাতে ছিল, আহ, যে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, কিন্তু স্যার বেশিরভাগ ছাত্রছাত্রী বা নতুন ক্যান্ডিডেট বা অনেক জায়গা থেকেও এই বিষয়টা উঠে আসছে যখন তারা অ্যানালিসিস করেন আর কি, আমি কারোর নাম নিচ্ছি না, যে সুপ্রিম কোর্ট নাকি পার্টিকুলারলি ওই দুটো জায়গাতে মেনশন করেনি যে এটা শুধুমাত্র 2016-দের। এটা দেখুন, আপনাকে আপনাকে এই জিনিসটা পুরোটা পড়ে বুঝতে হবে যে আপনি যদি বলেন যে না শুধুমাত্র ওদেরকে নিয়েই করতে হবে এরকম, কিন্তু আপনি যদি তার নির্যাসটা, লেটার এন্ড স্পিরিটটা বোঝেন, তাহলে বুঝতে পারবেন যে বেসিক্যালি কি বলতে চেয়েছেন। দেখুন, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে না নতুন ক্যান্ডিডেটরা বসবে, কিন্তু কোনোভাবেই তো আর নতুন করে এই যে রুল ফ্রেম করে যারা নতুন ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট, মানে যারা শিক্ষক নন, তাদেরকে ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে বসানোর জন্য, পৌঁছে দেওয়ার জন্য আপনি তাদের জন্য সিলেকশন প্রসেসটা করবেন 90, আর শিক্ষক হিসেবে যারা কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট হিসেবে কাজ করছে তাদের জন্য সিলেকশন প্রসেসটা হবে 100, কারণ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর দিচ্ছে। হুম, এটা কি কোনোভাবে কাঙ্ক্ষিত? এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় স্যার, এটা কাঙ্ক্ষিত নয়। তাহলে এটা বুঝতে হবে যে এই রুল যদি থাকে ভবিষ্যতে, আর একটি তরুণ ছেলে মেয়েও, একজন তরুণ তরুণীও শিক্ষক হিসাবে আর কোনো তার সুযোগ থাকছে না। কারণ শিক্ষকই শিক্ষক হবে, হয় ঠিক, কন্ট্রাকচুয়াল টিচার না হলে পার্মানেন্ট টিচার, তারাই শিক্ষক হবে। রাইট স্যার। তাহলে নতুন ছেলে নতুনদের সুযোগ মেয়েরা যাবে থাকবে না। কোথায়? ঠিক। ইভেন বঞ্চিতরা, নতুনরা, তারা যাবে কোথায়? যে এর আগের নিয়োগ প্রক্রিয়া 31 লক্ষ ছেলে মেয়ে বসেছিল চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে, এখন হয়তো সংখ্যাটা হয়তো 50 বা 60 হয়ে হয়ে যাবে। তাহলে সেই ছেলে মেয়েরা যাবে কোথায় যারা শুধু শিক্ষকরাই যদি শিক্ষক হয়? এই ছেলে মেয়েদের জন্য কথা তো ভাবতে হবে। এই ছেলে মেয়ে, আপনি এন্ট্রি লেভেলে যদি শিক্ষকদেরই আগিয়ে রাখেন, তাহলে নতুন ছেলে মেয়েরা যাবে কোথায় এই ছেলে মেয়েদের জন্য? মানে এই যে রুল চ্যালেঞ্জ করে এই যে মামলা, এটা শুধুমাত্র যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস যারা অংশগ্রহণ করছে তাদের জন্য নয়, প্রত্যেকের জন্যই এই লড়াই। কারণ ঠিক এই স্যার। রুলে যদি এই রুল থেকে থাকে, আর কোনোদিন কোনো টিচার, মানে তরুণ তরুণী আর শিক্ষক হিসেবে নিয়োগ পাবে? সম্ভব এরপরে আরো 10 বছর কাটিয়ে দিবে, তারপরে 10 বছর পরে তখন তাদের হুঁশ ফিরবে যে আরে বাবা, ওই শিক্ষকই তো শিক্ষক হচ্ছে, তখন আবার ওই রুল চেঞ্জ করবেন। এটা কখনো হতে পারে? ওই ঠিক। ওই স্কুলগুলোতে শিক্ষকরাই তো থেকে যাবে, আর মানে অন্য কেউ তো আসতে পারবে না পুলে। তাই তো, স্টার্টিং লেভেল ফলে থেকেই 90 থেকে তাদের এন্ট্রি লেভেলে কখনো ইভালুয়েশন। এইভাবে অভিজ্ঞতার নাম্বার দিলে তো তারাই থেকে যাবে। তাহলে স্যার আপনি আপনার মানে ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে, যদিও এটা সাবজুডিস ম্যাটার, যে এই গেজেট না দেখুন, অনুযায়ী। আদালত যা নির্দেশ দেবে, দেখুন আমি কখনোই সাবজুডিস ম্যাটারে এইভাবে মন্তব্য করি না। আদালত যা নির্দেশ দেবে আমার যুক্তিসঙ্গতার সঙ্গে এটা মনে হয়েছে যে এটা ঠিক নয়। তার হুম, কারণ হচ্ছে এইভাবে যদি আপনি নাম্বার দিয়ে দেন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর দিয়ে কাউকে যদি একটা গ্রুপ অফ পার্সনকে যদি আগিয়ে রেখে রেখে দেন, অন্যদের পিছিয়ে রাখেন, তাও আবার এন্ট্রি লেভেলে, তাহলে সেটা খুব একটা কাঙ্ক্ষিত হবে না বলেই মনে করি। আচ্ছা। তো স্যার নতুন ক্যান্ডিডেটরা এই 29 তারিখে গেজেট প্রকাশের পর খুব উদ্যম উদ্দীপনার সাথে পড়াশোনা শুরু করেছিল। এখন স্যার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আইনি জটিলতার ফলে তারা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তো না তাদের না জন্য না আপনি না, কি বলবেন? কেউই হবেন না। না দেখুন, কেউই হবেন না, তা কেন হবে? আপনারা প্রত্যেকেই পড়াশোনা করুন, লড়াইয়ে থাকুন, যেমন ভাবে ইমরানরা ছিল, যেমন ভাবে প্রত্যেকেই আছে, যে উম, নতুন বিজ্ঞপ্তি দিতে হবে, এবং সেখানে কোনোভাবেই কাউকে অতিরিক্ত নাম্বার দিয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশনে পৌঁছে দেওয়া যাবে না।
এই লড়াই তো করতেই হবে, এই লড়াই তো লড়তেই হবে। এই লড়াই না লড়ে আপনি মানে আপনার তাহলে যে ঈপ্সিত লক্ষ্যে আপনি পৌঁছতে চাইছেন সেই ঈপ্সিত লক্ষ্যে তো পৌঁছতেই পারবেন না। তার আগেই তো আপনাকে পরীক্ষা থেকে তো তার আগেই আপনাকে পিছিয়ে রেখে দেওয়া হচ্ছে। ফলে ঠিক। আপনি নতুন করে তার আপনার সুযোগই তৈরি হবে না। ওই কন্ট্রাকচুয়াল টিচারের নামে বাজার থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে, সেটা নিয়ে কিছু লোকজন তারা আবার গটগট করে ঢুকে যায়, সেটা আর একটা দুর্নীতির পথ প্রশস্ত হবে। রাইট স্যার। প্লাস এই 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 যে পুরো নোটিফিকেশন বা ভ্যাকেন্সিতে স্যার কোথাও সংরক্ষণের কোনো জায়গাই নেই, ইডব্লিউএস বা অনেকের প্রশ্ন আছে আমাদের অনেক ছাত্রদের। অনেক অনেক লুপহোলস, অনেক লুপহোলস দেখুন। অনেক আমি লুফলস, এই হ্যাঁ। স্বল্প সময়ে এটা এটা এখানে সেই ছত্রে ছত্রে লুপহোলস আছে। ফলে আমি জাস্ট মানে যেগুলো সাধারণ লুপহোলস সেগুলো বললাম, আপনি ছত্রে ইডাব্লিউএস থেকে শুরু করে পিএইচ থেকে শুরু করে, আপনি সব থেকে বড় কথা হচ্ছে আপনি দেখুন এই নোটিফিকেশনে এজ রিল্যাক্সেশন, এজ সুপ্রিম কোর্ট রিল্যাক্সেশন। 49 নম্বর প্যারাগ্রাফে স্পষ্ট করে বলেছে এজ রিল্যাক্সেশন যার সমস্ত ক্যান্ডিডেটদের দিতে হবে। এখানে দেখুন এজ রিল্যাক্সেশনের অংশে শুধুমাত্র বলছে, প্রোভাইসও করে দিয়েছে, এজ রিল্যাক্সেশন দিল, provided further that a person who comes under more than one category shall be eligible for only one benefit of relaxation which shall be considered most beneficial to him oblique her। ভাবুন একবার, ধরুন একজন পরীক্ষার্থী দুটো 9-10-এও বসেছে, 11-12-এ বসেছে, একটা বেনিফিট পাবেন। সুপ্রিম কোর্ট এটা বলেছে কখনো রায়ে হতে পারে কোনো? না। না, সুপ্রিম কোর্ট এটা কি কোনো- বলেছে? আপনি বলুন সুপ্রিম কোর্ট বলেছে? আপনি বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আমি এজ রিল্যাক্সেশন দিচ্ছি। এটা বোকা বোকা কথা হয়ে যাচ্ছে না? ফলে দেখুন, লুফল আছে। আপনি বলছেন আমি সুপ্রিম কোর্ট নির্দেশ মোতাবেক দিচ্ছি, আর আপনি বলছেন যে এজ রিল্যাক্সেশন আপনি পাবেন সেই শুধুমাত্র একটা গ্রুপের ক্ষেত্রে, একটা ক্যাটাগরির ক্ষেত্রে। এই এবার স্যার, মেয়ে কোথা থেকে পেলেন এসব কথাবার্তা? এই এটা হচ্ছে মেন ফ্যাক্ট আমরা এখানে ডিসকাস করবো। এবার স্যার একটা লাস্ট একটা বোল্ড কোশ্চেন আমি আপনাকে করব। বেশিরভাগ ক্ষেত্রে মানে এমন একটা সিনারিও তৈরি হচ্ছে স্যার, নতুনের সাথে পুরানোদের দ্বন্দ্ব একটা মানে না সমস্যা না তৈরি না, করেছেন সমস্ত দিক এইটা থেকে। এইটাই তো চাইছেন। দেখুন সমস্যা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড এন্ড রুল, রাইট। আমাদের সংবিধান প্রতিটি নাগরিককে কি অধিকার দিয়েছে সেটা প্রথমে বুঝে নিতে হবে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আমাদের কারো চাকরি পাওয়ার অধিকার নেই আমাদের দেশে কোনো নাগরিকের। শুনতে একটু মানে অড শোনাবে, বাট ইটস আ ফ্যাক্ট। মানে চাকরি পাওয়ার অধিকার থাকলে তো সকলেই চাকরি পেত, সকলকে চাকরি দিতে হতো, তা তো হয় না। চাকরির পরীক্ষায় সমান সুযোগ দিতে হয়। এই সমান সুযোগ থেকে যখন বঞ্চিত করে নাগরিকদের, তখন সাংবিধানিক আদালত সেখানে হস্তক্ষেপ করে। এই যেমন 2016 সালে সমান সুযোগ তো সকলে পায়নি, তাই না। সেখানে সাংবিধানিক আদালত হস্তক্ষেপ করেছে। সিমিলারলি আপনি যদি দেখেন যে ভবিষ্যতে কোনো নোটিফিকেশন দিয়ে সমান সুযোগ দেওয়া হচ্ছে না, তখন সাংবিধানিক আদালতের হস্তক্ষেপের কামনা করতে হয়, আমাদের প্রেয়ার করতে হয়, এবং সেটাই কাম্য। দুর্ভাগ্য হলেও সত্য, বারবার এই সাংবিধানিক যে অধিকার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে এই রাজ্যের নাগরিকদের, বিশেষ করে এই রাজ্যের তরুণ তরুণীদের, যারা মাস্টার ডিগ্রি করার পরে, বিএড করার পরে হাপিত্যেশ করে বসে আছে একটা নোটিশ হবে, একটা নোটিফিকেশন হবে। ভাবুন, চাকরি পাওয়ার থেকেও এই রাজ্যে গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন পাওয়া। নোটিফিকেশন, রাইট স্যার। যেটা আমরা মানে দেখেছিলাম যে দু হাজার নোটিফিকেশন পেলে বাইশে স্যার, একদম। চাকরির এবং শুধু পরীক্ষার তাই নয়, এই নোটিফিকেশন, ছেলেমেয়েরা, অ্যাডভার্টাইজমেন্ট। এই যে নিউ এসএলএসটি ছেলেমেয়েরা আমার কাছে আসে, তারা এসে জিজ্ঞেস, স্যার নোটিফিকেশনটা কবে পাবো, চাকরি কবে পাবো সেটা পরের প্রশ্ন, নোটিফিকেশনটা কবে পাবো। তাদের বোঝাতে হয় যে, দেখো এটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ক, এ তো আদালত তো আর বলতে পারে, আদালত তো আর পলিসি ডিসিশন নিতে পারে না। রাইট। তারা অনেকে ইভেন আমার কাছে এসছেন যে স্যার এই নিয়ে মামলা করব, এটা করব, সেটা করব। আমি নতুন তাদের নিয়োগ। বুঝিয়েছি যে দেখো কোনটা এক্সিকিউটিভ ওয়ার্ক, কোনটা জুডিশিয়াল ওয়ার্ক, এবার স্যার আমার এটুকু একটা আমাদের খুব দেশে কার কি পরিষ্কার ক্ষমতা। প্রশ্ন। হ্যাঁ, আমার স্যার একটা খুব পরিষ্কার প্রশ্ন, যেটা বেশিরভাগ নতুন ক্যান্ডিডেটরাও জানতে চায় বা পুরনোরাও জানতে চায়, যে ভ্যাকেন্সি এত আছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, আদালতে কি এর জন্য কোনো মামলা করে কোনো সুরাহা করা যায়? আদালত কি গভর্নমেন্টকে বলতে পারে, দেখুন যেটা আপনি বললেন, ভ্যাকেন্সি, একটু যদি বিস্তারিত বলেন। যেটা ভ্যাকেন্সি যে ক্রিয়েট, তার একটি নির্দিষ্ট রুল রয়েছে। সেই রুলস এর যদি ভায়োলেশন হয়, তাহলে নিশ্চিতভাবেই সেটা আদালতের দ্বারস্থ হওয়ার যোগ্য। কিন্তু দেখতে হবে যে সেটা রুল ভায়োলেশন করার মতো জায়গায় গেছে কিনা। কারণ হচ্ছে ভ্যাকেন্সির একটা রিপোর্টিং এর বিষয় থাকে। আপনারা দেখবেন এই যে রুল, এই যে 2016 সালের রুল বা
সালের উভয় ক্ষেত্রেই কিন্তু আছে। যেমন ধরুন 2016 সালের রুলসের ক্ষেত্রে ভ্যাকেন্সির ডেফিনেশন ছিল, ডেফিনেশন সেকশনে ভ্যাকেন্সি মিনস এ ভ্যাকেন্সি ইন দ্য পোস্ট অফ টিচার অফ ক্লাসেস 11 and 12 caused by creation of new post, superannuation, death, resignation, transfer, removal or dismissal, any other reason apart from the above as the state government may by order determine. এটার ভ্যাকেন্সি ডেফিনেশন, ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সি সেটা রুল 8 ছিল 2016 সালে। এবার এই রুলস এর ভায়োলেশন করছে কিনা সেটা আপনাকে ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে দেখাতে হবে, না হলে কিন্তু আপনাকে আদালতের গ্রহণযোগ্য হবে না। সে আরটিআই করে তথ্য পেলেন, সেই তথ্যের ভায়োলেশন হয়েছে কিনা সেটা দেখাতে হবে, না হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু কারণ স্যার হচ্ছে আপনার আদালত আদালত কোন রুলস কখনো এর তো ভায়োলেশন হচ্ছে। কিন্তু স্যার আদালত কখনো সরকারকে নির্দেশ দিতে পারে না যে রিক্রুটমেন্ট করতে হবে, না, পলিসি আপনার দেখুন, ভ্যাকান্সি আমাদের আছে। আমাদের দেশে দেখুন, আমাদের দেশের সংবিধান সম্পর্কে পরিষ্কার ধারণা দেখুন। আমাদের দেশের সংবিধানে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটরদের জন্য নির্দিষ্ট কাজ বর্ণিত আছে। ইভেন শুধু তাই না, যেমন স্টেটের পাওয়ার কি, সেন্ট্রালের পাওয়ার কি, মানে কোন স্টেট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট আমাদের দেশে নির্দিষ্ট সংবিধানে বর্ণিত রয়েছে। আমাদের দেশের তো যে কাঠামোটি আছে বর্তমানে, যে গণতান্ত্রিক কাঠামো, যে সাংবিধানিক কাঠামো, সেই কাঠামোতে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য বর্ণিত রয়েছে। ফলে তার বাইরে গিয়ে আপনি তো বলতে পারেন না যে কালকে জুডিশিয়ারি পলিসি মেকিং করুক। কালকে যদি ধরুন জুডিশিয়ারি, এই মন্ত্রীরা যে কাজ, আমি সহজভাবে বোঝার জন্য, মন্ত্রীরা যে কাজ করে, মুখ্যমন্ত্রী যে কাজ করে, সেটা কি বিচারপতিরা করবেন না? সেটা মানে করার সুযোগ রয়েছে কিনা নেই, সেটা বুঝতে হবে। এবার সেই কাজ করার ক্ষেত্রে আইন ভঙ্গ করছে, তখন সেটা দেখবে জুডিশিয়ারি। ফলে এই যে কাজ করা এবং কাজ করার ক্ষেত্রে আইন ভঙ্গ, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ফলে এই দুটো প্রভেদ করতে হবে, তাহলে আমাদের সিস্টেমটার মধ্যে অস্থিরতা তৈরি হবে, অসাম্য তৈরি হবে। ফলে সেই ক্ষেত্রে আপনাকে এই সিস্টেমটা টিকে আছে, কিন্তু সেই যে এই যে অস্থিরতা তৈরি হচ্ছে না বলে ইকুইলিব্রিয়াম যে স্টেজ, সেটাকে মেনটেন করতে হবে, না হলে কিন্তু এই সিস্টেমে যদি অস্থিরতা তৈরি, তাহলে সিস্টেমটাই রান করবে না। ফলে এই এক্সিকিউটিভের যে পাওয়ার, লেজিসলেটরদের যে পাওয়ার, জুডিশিয়ারির যে পাওয়ার, সেই সম্পর্কে এবং বিশেষ করে সংবিধান বর্ণিত যে ক্ষমতা, সেই সম্পর্কে ওয়াকিবহাল থেকেই পুরো বিষয়টিকে দেখতে হবে, না হলে কিন্তু এই যে অসাম্য তৈরি হয়ে গেলে সিস্টেমটাই আর রান করবে না। সেই জন্য সাধারণভাবে দেখবেন ভারতবর্ষে এই যে সাংবিধানিক আদালত আইন তৈরি করার ক্ষেত্রে নিজেদের রেস্ট্রেন করে, যদিও সুপ্রিম কোর্ট যা ধরুন জাজমেন্ট দিয়ে যেটা বললো সেটা হচ্ছে ল অফ দ্য ল্যান্ড, কিন্তু সেই ল অফ দ্য ল্যান্ড কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত সেই বিষয়ক কোন আইন নেই। কিন্তু যদি পার্লামেন্ট কোন আইন তৈরি করে, সেটা যদি আদালত যদি সেটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার না করে, তাহলে কিন্তু জুডিশিয়ারিকে সেই যে আইন, সেই আইনের ইন্টারপ্রিটেশন করতে হবে সংবিধানের আলোকে। বেশ। সংবিধান এখানে আলোকবর্তিকার কাজ করবে। সেই সংবিধানের আলোকে আপনাকে পুরো এই আইনটিকে দেখতে হবে, যেটা সাংবিধানিক বৈধতা রয়েছে কিনা, এবং তারপরে তার উপর ভিত্তি করে কাজটি হয়েছে কিনা। ফলে এই সিস্টেমটা আপনার রাখবে। ফলে জুডিশিয়ারি কোনো পলিসি মেকিং করে না, জুডিশিয়ারি এক্সিকিউটিভ ওয়ার্ক করে না। ফলে এইটা আপনাকে পরিষ্কার ধারণা রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে দেখুন, কিছুটা সেই জন্যই বলি যে সবটা আদালতের দ্বারা হয় না, কিছুটা হয়, ঠিক স্যার, এবং একদম। বাকিটা আপনাদেরকে, এই যে রাস্তার লড়াই, যে তার তার গুরুত্ব রয়েছে, অবভিয়াসলি রয়েছে, কারণ আলটিমেট মানে একটা এক্সিকিউটিভকে, মানে যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, তাদের ইলেক্টেড হয়ে আসতে হয়। ঠিক স্যার। তো স্যার এই যে প্রশ্নগুলো আজকে আমাদের দর্শকের বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট, যে চাকরি হচ্ছে না, আমরা কেস করে দেব, আদালতের নির্দেশে সরকার নিয়োগ না, সেটা করবে, তো দেখতে হবে যে সেটাই ভ্যাকেন্সির ডেফিনেশন, তারপরে হ্যাঁ। ভ্যাকেন্সির যে রুল, সেটা ভায়োলেট করছে কিনা, সেই সংক্রান্ত কোনো নথি রয়েছে কিনা। দেখুন, মামলা করে দেব আর সেই মামলা যে গ্রহণযোগ্য হবে, এর মধ্যে পার্থক্য হ্যাঁ। রয়েছে তো। আপনি মামলা করলেই তো হয় না, তো সেটা গ্রহণযোগ্য হওয়ার মতো মামলা করতে হবে। ফলে মামলা করে দেবো এটাই কোনো সলিউশন না। একজন আইনজীবীর কাজ হচ্ছে যে সেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা। সব বিশ্লেষণ যে সঠিক হবে আমি সে কথা বলছি না, কিন্তু হ্যাঁ। সেটা সঠিকভাবে তার আইনি গ্রহণযোগ্যতা রয়েছে কিনা, হুম, হুম। সেটা আপনি তো আপনার মামলা নিয়ে আসবেন, সেটাই স্বাভাবিক। যে কোনো ব্যক্তি, যে কোনো আইনজীবী সেটা করেন, সেটাই সেটাই স্বাভাবিক। আপনি আপনার বক্তব্য নিয়ে এসছেন, আপনি যে এগ্রি সেটা নিয়ে এসছেন, কিন্তু সেটা আইনসঙ্গত কিনা, ভারতবর্ষের যে আইন আছে বিভিন্ন বিষয়ে,
সেই আইনের দ্বারে সেটা সিদ্ধ হওয়ার মতো জায়গায় আছে কিনা সেটা দেখাও একজন আইনজীবীর কাজ। তো স্যার এটা আপনি একেবারে পরিষ্কার করে দিলেন, খুব ভালো হলো। কেননা নতুন ক্যান্ডিডেট অনেকে আছে বা পুরনো ক্যান্ডিডেট আছে, মিসকনসেপশন নিয়ে চলে বা তাদের ধারণা নেই পরিষ্কার আইন সম্পর্কে কি ফ্যাক্টর কাজ করে। তো আপনি সেটা বলে দিলেন। এবার স্যার একটা প্রশ্ন করি। বেশিরভাগ ক্ষেত্রে মানে বিশেষ করে নতুন ক্যান্ডিডেট, আমি সবার সামনেই বলছি আপনাকে, এই প্রশ্নটা আমি সামনাসামনি করছি যে আপনারা নাকি 2016 সালের ক্যান্ডিডেটদের হয়ে মামলা লড়েছেন। আপনারা নাকি নতুনরা বসতে চায় বা তাদেরকে বসতে দিতে চান না বলেই আবার মামলা করছেন গেজেটটা আটকানোর জন্য। এই বিষয়ে স্যার যদি একটু আলোকপাত করেন তাহলে না পরিষ্কার না, হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় সবার। এরকম আমার চাওয়া পাওয়া কিছু নেই এখানে, এরকম ভ্রান্ত ধারণাও রাখবেন না। ইভেন এই যে নিউ এসএলএসটি নিয়ে তারা, এই যে বললাম যে ইমরান হোসেন, দেখবেন ইমরান হোসেন এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা আপনি সার্চ করে দেখবেন যে সেই সিটিং ডেমনস্ট্রেশন অর্ডার আমার ফিরদৌস আমিমারি করা। ইমরানরা নিউ এসএলএসটি নিয়ে আন্দোলন, আমি মামলা করে দিয়েছিলাম, তার প্রেক্ষিতেই তারা সেখানে গিয়ে বসে আন্দোলন করতো। এবং সেটা দেখুন কার, এটা নিউ এসএলএসটি, মানে নিউ এসএলএসটি বলতে তারা যেটা বোঝাতে চাইতো যে নতুন নোটিফিকেশন, নতুন নতুন নোটিফিকেশন। নোটিফিকেশনটা অ্যাজ পার ল হয়নি। আপনি নতুন নোটিফিকেশন অ্যাজ পার ল হলে কারোর কোনো বক্তব্য থাকতো না, মানে মানে কোনো বক্তব্য যদি সিদ্ধ না হতো, এই যে নতুন রুল ফ্রেমিং হয়েছে সেটা নিয়ে যারা ধরুন কোনোবার পরীক্ষায় বসেনি তাদেরও বক্তব্য রয়েছে, তারা কি এটাতে খুব খুশি? এই মোতাবেক হলে তারা পাবে? পাবে না। তাহলে এটা স্যার বুঝতে তারা হবে। যদি এই আপনাদের যে চ্যালেঞ্জ মামলাটা চলছে, তারা যদি এই মামলাতে পার্টি হতে চায়, তারা কি স্যার হতে পারে ক্লারিফিকেশনের জন্য? দেখুন সেটা সেটা তাদের বিষয়, অবশ্যই রুলস তো চ্যালেঞ্জ যে কেউ করতে পারে, এই আচ্ছা। রুল যে চ্যালেঞ্জ যে কেউ করতে পারে, অবশ্যই করতে পারে। তাহলে নতুন ক্যান্ডিডেটরা তোমরা শুনে নিলে, স্যার আজকে যেটা বললেন যে তোমরা চাইলেও কিন্তু এটা নিয়ে স্টেপ ফরওয়ার্ড করতে পারো, তার কারণ এখানে গলদ আছে, লুফল আছে। আর একটা জিনিস স্যার অবভিয়াসলি। আমরা যেটা দেখছি যে 23 25 বা 24 26 ক্যান্ডিডেট যারা বিএড কমপ্লিট হয়নি, এনসিটি রুলস আমরা দেখেছি যে যোগ্যতার মান নির্ধারণ একেবারে আপ টু দা মার্ক, মানে বিএড কমপ্লিট থাকতে হবে। তো অনেকে বলছে যে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনে অ্যাপিয়ারিং এর সুযোগ দেয়নি। আমি সবাইকে বলি যে টেট দেওয়া যায়, কারণ সেটা রিক্রুটমেন্টের পরীক্ষা না, এলিজিবিলিটির পরীক্ষা। কিন্তু রিক্রুটমেন্টে গ্রাজুয়েশন সাথে একদম মাস্টার্স বা একদম। বিএড কমপ্লিট থাকতে হয়। তো তারাও স্যার বলতে চাইছে, ইভেন বেশ কয়েকজন আমাকে বলেওছে যে তারা একটা মামলা করতে চলেছে। তো তারা কি এর থেকে কোনো সুফল পেতে পারে অ্যাপিয়ারিং না এ? দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলি, আমার যা আইনি ধ্যান ধারণা, আইনি জ্ঞান আপনাদের নিশ্চিতভাবে জানা আছে। আমি একটি মামলাও করেছিলাম, তার অর্ডারও পেয়েছিলাম আমি। সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। সে রাইট স্যার, রাইট রাইট। তারা যে টেট করেছিল সেখানে পার্সুইং ক্যান্ডিডেটদের বসতে দেয়নি। আমি মামলা করে সেই পার্সুইং ক্যান্ডিডেটদের বসিয়েছিলাম। পরবর্তীতে আমি বলেছিলাম, দেখবেন তো লোকে দেখবেন বলে যে কেন, মানে গুলিয়ে ফেলে। আমি কারোর এগেনস্টে কারোর পক্ষে নয়, আমি ইস্যুর পক্ষে। মানে যে ইস্যুতে যে মামলা করেছে সেই ইস্যুর সাপেক্ষে আমি মামলা করি। দেখুন, যখন ইস্যু ছিল টেটে পার্সুইং ক্যান্ডিডেটরা বসতে পারবে কি পারবে না, তখন এনসিটি গাইডলাইন মোতাবেক, টেট কন্ডাক্ট গাইডলাইন মোতাবেক পার্সুইং ক্যান্ডিডেটরা বসতে পারবে, এটা আইন ছিল। এবং সেই আইনটি এখনো বলবৎ রয়েছে। ফলে টেটে পার্সুইং ক্যান্ডিডেটদের, সে প্রাইমারি টেট হোক আপার প্রাইমারি টেট হোক, বসতে দিতে হবে। কিন্তু এবার যেই আপার প্রাইমারিতে যখন একজন ক্যান্ডিডেট, যখন তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, যখন সিলেকশন প্রসেস কমপ্লিট করবেন, তখন টেটটাও লাগবে, টিচার্স ট্রেনিংও লাগবে, তার সঙ্গে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাও ফুলফিল করতে হবে, অর্থাৎ জাস্ট একাডেমিক লাইক কোয়ালিফিকেশন। এসএলএসটি। হুম। হ্যাঁ, নাই সেটা আপার প্রাইমারির ক্ষেত্রেও, নবম দশমের ক্ষেত্রেও, একাদশ দ্বাদশের ক্ষেত্রেও সিলেকশন এবং টেট, অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট প্রসেসে যখন ইনিশিয়েট করছে, নতুন নোটিফিকেশন হচ্ছে রিক্রুটমেন্টের জন্য, সেটা এবং টেট দুটো আলাদা বিষয়। টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টেটের সাথে সিলেকশনের কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন, উদাহরণ দিয়ে বললেই বুঝে যাবেন। যেমন ধরুন, ধরুন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে ঝাড়ুদার নেবেন, হুম। তার জন্য ন্যূনতম যোগ্যতা মান হওয়া উচিত মাধ্যমিক পাস। তাহলে রিক্রুটমেন্ট প্রসেসটা কে কন্ডাক্ট করছে? কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপ্যালিটি। আর ন্যূনতম যোগ্যতা মান কি? মাধ্যমিক। টেট হচ্ছে এই মাধ্যমিক, মানে জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। এখন আমাদের রাজ্যে কি সমস্যা হয়, আমাদের রাজ্যে প্রাইমারি টেটও যে কন্ডাক্ট করে, প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসও সে কন্ডাক্ট করে, তো লোকে এটা গুলিয়ে ফেলে। আবার দেখুন আপার প্রাইমারি টেটটাও যে কন্ডাক্ট করে, সিলেকশনও সে কন্ডাক্ট করে।
হুম। স্কুল সার্ভিস কমিশন। ফলে এটা গুলিয়ে যায়। কিন্তু টেটের সাথে রিক্রুটমেন্টের কোনো প্রকার সম্পর্কই নেই। টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। টেটে পার্সুইং ক্যান্ডিডেটরা যদি বসতে পারেন, তার কারণ হচ্ছে পার্সুইং ক্যান্ডিডেটরা, তারা ধরুন পার্সিউ করছে, তারপরে টেট পাস করলো, টেটের ভ্যালিডিটি এখন লাইফ লং। একবার টেট পাস করলে সারা জীবন সেই টেটের ভ্যালিডিটি থাকবে। এবার লোকে টেটে, একাধিক টেটে কেন বসে, নাম্বারটা ইনক্রিজ যাতে হয়, বাড়ানোর জন্য। কারণ টেটের ওয়েটেজ থাকে। ফলে সেই জন্য বসতে পারেন। কিন্তু টেটে আপনার ওই টেটের পার্সুইং ক্যান্ডিডেট অ্যালাউ বলে যে ওই রিক্রুটমেন্টে পার্সুইং ক্যান্ডিডেট অ্যালাউ, তা কিন্তু নয়। আর এই রিসেন্ট দেখবেন 20-22-এ অ্যালাউ করেছে, দেখবেন প্রাইমারির ক্ষেত্রে। সেটা দেখবেন, রাইটার পড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন অ্যালাউ করেছে। সেক্ষেত্রে একই বডি যেহেতু নেই, এবং সুপ্রিম কোর্টের একটি নিজস্ব ক্ষমতা আছে, আমাদের সংবিধানে বলা আছে, সেই ক্ষমতা বলে শেষে লিখে দিয়েছে দেখবেন। সেটা সাধারণভাবে এনসিটি যে রুল, হুম। এনসিটির যে নোটিফিকেশন, এনসিটির যে স্টেট কন্ডাক্ট গাইডলাইন, এগুলো যদি আপনি হুম। একসঙ্গে পরপর পরপর পড়ে যান, তাহলে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে যে ন্যূনতম যোগ্যতা মান কি, আর পার্সুইং ক্যান্ডিডেটরা অ্যালাউ কিনা। এবার রিসেন্ট এই 20-22-এর জাজমেন্ট নিয়ে বলবেন, অনেকেই বলবেন, কিন্তু আসলে সেটা কোন প্রেক্ষিতে হয়েছে এবং আইনের কোন ধারাকে ইনভোক করে হয়েছে, সেটা কিন্তু রাইটি পড়লে পরিষ্কার হয়ে যাবে। রাইট স্যার। তার তাহলে অর্থ স্যার, এই নয় যে হুম, প্রতিটি ক্ষেত্রে সেটা হবে। তার মানে স্যার এটা আমরা যেটা বুঝলাম যে 23-25 বা 24-26-এ যারা অ্যাপিয়ারিং এসএলএসটি তে বসতে চাইছে, তার জন্য মামলা করতে চাইছে, সেটা ঠিকঠাক দেখুন, ভাবে সেটা আমি পজিটিভ হয়েছে সেটা এবং নিয়ে কোনো মন্তব্য হুম, করবো না, সেটা নিয়ে কোনো মন্তব্য করবো না। আমি আপনাকে এই মুহূর্তে যেটা লিগাল পজিশন, সেটা আপনাকে আমি বললাম। বেশ। তো স্যার তাহলে আমরা বেশ অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক লিগ্যাল পয়েন্ট নিয়ে ডিসকাশন হলো, একটা প্রোডাক্টিভ ডিসকাশন। সবাই আশা করি এখান থেকে পুরো তোমাদের যাদের যা চিন্তা ছিল বা ভুল ভ্রান্তি বা ধারণা ছিল, স্যার একদম পরিষ্কার করে দিয়েছেন। তো একদম শেষে এসে পৌঁছেছি স্যার। দর্শকদের জন্য আপনি কি বলবেন এসডি টিউটোরিয়াল গাইডের? এবং অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট স্যার, এর পরে যখন হিয়ারিং বা আর আপনার বাকি যে যেগুলো হবে, আপনি অবশ্যই আসবেন স্যার আবার, যাতে খুব ভালোভাবে সবাই আপনার আপনি ক্লারিফিকেশন পায়। যেভাবে ছেলে মেয়েদের এডুকেটেড করছেন, বিশেষ করে আপনার কোচিং বা হোয়াটসঅ্যাপ, সেখানে আপনি যেভাবে এডুকেটেড করছেন, ছেলে মেয়েদের এডুকেটেড করুন। দেখুন, আমাদের এই রাষ্ট্রে, বিশেষ করে ভারতবর্ষের মতো রাষ্ট্রে, যেখানে বহুত্ববাদ রয়েছে, যেখানে যেখানে এত এই পরিমাণ তরুণ তরুণী এই মুহূর্তে আমরা পাচ্ছি, কারণ ভারতবর্ষের এই মুহূর্তে বিশ্বের নিরিখে সর্বাধিক তরুণ তরুণী রয়েছে। আমাদের যে একটি বলতে পারেন একটা ইয়ং রাষ্ট্র, একটা তরুণ রাষ্ট্র, যেখানে মানে তারুণ্যতায় ভরপুর। এদের মধ্য থেকে যদি একটু শিক্ষা দিয়ে, এই যদি মানব সম্পদ গুলো সঠিক ব্যবহার হয়, আমরা বিশ্বের দরবারে সর্বোৎকৃষ্ট রাষ্ট্র হিসেবে পরিগণিত হব। এখন ভারতবর্ষের প্রতিটি নাগরিকের কর্তব্য হচ্ছে রাষ্ট্র গঠনে মনোনিবেশ করা। এবং সেই রাষ্ট্র যদি গঠন করতে হয়, তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রকে যেমন মনোনিবেশ করতে হবে, সেরকম নাগরিকদেরও মনোনিবেশ করতে হবে। এবং এই শিক্ষা, সঠিক শিক্ষার মধ্য দিয়ে এই রাষ্ট্রকে যদি আগিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু আমরা বিশ্বর দরবারে আমাদের যে ঈপ্সিত লক্ষ্য, সেই ঈপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব, এবং এই রাষ্ট্র গঠনে আমরা প্রত্যেকে কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত এই রাষ্ট্র গঠনে কন্ট্রিবিউট করা। সেটা শিক্ষা প্রদানের মধ্য দিয়ে আপনি করছেন, আর 5টা মানুষ তার নিজের নিজের সেক্টরে, তিনি তিনি ঝাড়ুদার হতে পারেন, তিনি একজন করণিক হতে পারেন, তিনি একজন পুলিশ কর্মী হতে পারেন। যে কেউ যে কাজটি করছেন, সেই কাজটি সঠিকভাবে করে এই রাষ্ট্র গঠনে প্রত্যেকেই হাত লাগান, তাহলে কিন্তু আমরা ইচ্ছুত লক্ষ্যে। আর নিজেদের মধ্যে এই যে খেয়েও কি ঝগড়াঝাটি করে, দয়া করে নিজেদের যে সম্পদ, বিশেষ করে মানব সম্পদের কথা বলছি, কারণ আমরা সব থেকে সমৃদ্ধ হচ্ছি এই মুহূর্তে বিশ্বের নিরিখে। মানব সম্পদে সব থেকে বেশি সমৃদ্ধ, কারণ ওই যে বললাম, আমাদের যে নাগরিকদের যে এজ গ্রুপ, যে এজ গ্রুপের সংখ্যা সর্বাধিক, সেটা হচ্ছে গোটা রাষ্ট্র, গোটা বিশ্বের নিরিখে সর্বাধিক পরিমাণ তরুণ তরুণী রয়েছেন। ফলে এই বিপুল তারুণ্যতা নিয়ে আমরা যদি আগিয়ে নিয়ে যাই এই রাষ্ট্রকে, তাহলে কিন্তু এই রাষ্ট্র অনেকটা এগিয়ে যাবে, এই দেশ অনেকটা এগিয়ে যাবে। এই দেশকে আমাদের আগিয়ে নিয়ে যেতেই হবে, এবং এই লক্ষ্যে প্রত্যেককে কাজ করতে হবে। আপনারা যেভাবে কাজ করছেন
শিক্ষা প্রদানের মাধ্যম দিয়ে প্রত্যেকে সেই কাজটি করুন, নিজের নিজের কাজ সঠিকভাবে করুন, তাহলেই দেখবেন দেশ গঠন হবে। ধন্যবাদ স্যার, এত সময় আপনি দিলেন আপনার মূল্যবান পরিসর থেকে। আবার আসবেন স্যার, ধন্যবাদ। যাতে সবাই আপনাকে পেয়ে আরো বেশি সমৃদ্ধ হয় আগামী দিনে কেসের ধন্যবাদ। আপডেট বা যেগুলো থাকবে তার জন্য। ভালো থাকুন স্যার। এসজি টিউটোরিয়াল ধন্যবাদ। গাইডে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।